স্বামী, আপনি যখন দিদিকে বলছিলেন তখন আমি মনে মনে ভাবছিলাম যে দিদি যদি হ্যাঁ বলে দেয় তাহলে হয়তো এই জন্ম থেকে আমি স্বামী সেবা থেকে বঞ্চিত হব। একবার আমাকে সুযোগ দিন, আমি যেন স্বামীর সেবা করে আমার সিঁথির সিঁদুর রক্ষা করতে পারি। অবাক হয়ে গেলেন মহারাজ দশরথ। যে কইকেয়ীর দিকে আমি একবারও ফিরেও দেখি না, সে কইকেয়ী কি কথা বলছে মাগো। যাকে দেখবেন অবহেলা করবে এমন সময় কাজে লেগে যাবে, বা যার সাথে হয়তো সম্পর্ক ভালো নেই, আপনার বিপদের দিনে এসে আপনার পাশে দাঁড়িয়েছে, তখন দেখবেন যে তার থেকে ভালো বন্ধু আর কেউ হবে না। কারণ বিপদে যে সাহায্য করে সেই তো পরম বন্ধু, তাই না? কিছুদিনের মধ্যে ওই কইকেয়ীর সেবা যত্নে মহারাজ দশরথ আমার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে, মানে মুখে করে রক্ত বের করে পরিষ্কার করে দিতেন। মহারাজ দশরথ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। যে কইকেয়ীকে দেখতে পারবেন না তার উপরে ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেল। আচ্ছা, দেখে একদিন কইকেয়ীকে বলছে, কইকেয়ী, তুমি আমার এত সেবা করেছো, এত যত্ন করেছো, আমি একা জানলে তো হবে না, এই গোটা জগৎ সংসারকে আমি জানাতে চাই। তাই বলো কইকেয়ী, তুমি আমার কাছে কি চাও? কিন্তু কইকেয়ীর মন এত নরম ছিল, এত সৎ ছিল যে তিনি মহারাজ দশরথকে বলছেন, আপনি সুস্থ হয়ে গেছেন, আমার সিঁথির সিঁদুর রক্ষা পেয়েছে, এটাই আমার কাছে পরম চাওয়া। মাগো, আমাদের মেয়েদের কাছে যদি স্বামী সুস্থ থাকে তো তার থেকে তো আর বড় পাওয়া কিছু হয় না। তাই কইকেয়ীও বলছে যে আমার কিছু লাগবে না, কিন্তু আপনি যখন এত ভালোবেসে এত আদর করে আমায় বলছেন, মহারাজ যখন দরকার পড়বে আমি চেয়ে নেব। এই চেয়ে নেব কথাটা মা এমন একটা কথা যে যেখানে একটা সুন্দর রাস্তা বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। আর এই চেয়ে নেব কথাটা শুনেছিল কে জানে না মা? মন্থরা, মানে কইকেয়ীর এক দাসী ছিল। কইকেয়ীর যখন বিয়ে হয়েছিল মহারাজ দশরথের সঙ্গে, তখন ওই দাসীকে পাঠিয়েছিল কইকেয়ীর বাবা, যে এর মায়ের থেকেও এর ভালো মন্দ বেশি ওই মন্থরা জানে, ওই মন্থরাকে সঙ্গে করে নিয়ে যাও। তো চেয়ে নেব কথাটা শুনেছিল মন্থরা। এবার যাই হোক, সময় যায়, দিন যায়, সময় অনুসারে মাগো যখন কর্তা যখন সংসারের দায়িত্ব যখন আর পালন করতে পারে না, তখন দায়িত্ব কাকে দেয় বলুন তো? বড় ছেলেকে। যদি কারোর বড় ছেলে থাকে তাহলে তাকে দেয়, আর যদি ছেলে না থাকে, মেয়ে থাকে, তো তাকেও দেয়। তার অনুমতি নিয়েও আমরা করি, তাই তো? মানে যে সংসারের বড় থাকে তাকেই দায়িত্ব দেওয়া হয়। তো মহারাজ দশরথ আমার দেখছে যে আর তো আমি অযোধ্যা শাসন করতে পারছি না, তাহলে এবার অযোধ্যার রাজা করতে হবে কাকে? রঘুবীরকে, মানে রামচন্দ্রকে। চতুর্দিকে বাবা খবর পৌঁছে গেল যে কাল সকালে অযোধ্যার সিংহাসনে বসবে শ্রী রামচন্দ্র। চতুর্দিকে ঢাক বেজে গেল, খবর গেল কার মানে মা? মন্থরা, মানে কইকেয়ীর দাসী। ও মা, পাড়াতে মন্থরা আছে? আছে বাবা, আমার মা খুব সুন্দর গান গাইছে। পাড়াতে মন্থরা আছে? প্রত্যেকের পাড়াতে একটা করে মন্থরা থাকে। আর সংসারে মন্থরা আছে, এর কথা ওকে, তার কথা তাকে, মানে তাদের কি কাজ বলুন তো মা? ওই ডালেও থাকে, ঝোলেও থাকে, আবার ঝালেও থাকে। গোটা পাড়ার খবর পাবে মন্থরার কাছে। তো সংসারে মন্থরা আছে? কার কার সংসারে মন্থরা আছে দেখি তো একবার, ওই হাতগুলো তুলুন তো দেখি। মাথা খারাপ, তুমি তো কীর্তন করে কাল সকালে চলে যাবে। এবারে যদি নাম জিজ্ঞাসা করে দাও তাহলে আরো বিপদ। এখন তো হাত তুলতে বলছো, আর যদি বলে নাম বলো তো সেই মন্থনে এসে বলে কাল হরিবল হরিবল হয়ে গেছে, তাই না? তো বাবা দরকার নেই। তো সেই মন্থরার কানেও খবর গেল। এবার মন্থরা কি করেছে? ছুটতে ছুটতে কইকেয়ীর কাছে গেছে। ওই রাতের অন্ধকারে, মানে সকাল হলে
বসবে। সঙ্গে সঙ্গে কইকে কি করেছে জানেন? মালাখানা খুলে দিয়ে বলছে, মালাখানা খুলে দিয়ে বলছে, কি বললি বন্ধুরা, কাল সকালে আমার রাম রাজা হবে। মালাটা গলায় পরিয়ে দিয়েছে, মানে নিজের একটা মুক্তর মালা খুলে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। মন্থরা সঙ্গে সঙ্গে মালাটাকে খুলে বলছে, এমন ভাব করছে যেন কাল সকালে তোমার ছেলে অযোধ্যার সিংহাসনে বসবে। শোনো শোনো, ওই তোমার ছেলে অযোধ্যার সিংহাসনে বসেছে তোমার সতীনের ছেলে, আর কাল যখন অযোধ্যা থেকে তোমাদেরকে তাড়িয়ে দেবে তখন বুঝবে। মানে কানে বিষ ঢালা হয়ে গেল, মন্থরার যা কাজ তা কাজ করা হয়ে গেল। কি বললি মন্থরা, রাম রাজা হলে আমাদেরকে অযোধ্যা থেকে তাড়িয়ে দেবে? না না, আমার রাম সেরকম নয়। বলছে না না, যখন হবে তখন বুঝতে পারবে। যখন কানে বিষ দিয়ে দিয়েছে মা, তখন বলছে আচ্ছা বলতো মন্থরা, তাহলে এখন উপায় কি আছে? বলছে উপায়টা আমাকে বলে দিতে হবে। মনে না, যখন মহারাজ দশরথের ওই ব্যাধি ঠিক করে দিয়েছিলে, দুটো আশীর্বাদ দেব বলেছিল, যাও চেয়ে নাও, এই তো সুবর্ণ সুযোগ। রাতের অন্ধকারে ছুটতে গেলেন কোথায়? কইকেই মহারাজ দশরথের কক্ষে। মহারাজ, মা কইকেই এত রাতে তো আমাকেই তো ডাকতে পারবে, আমি চলে যেতাম। মানে যেদিন থেকে ব্যাধি ঠিক করে দিয়েছে ভালোবাসা দ্বিগুণে বেড়ে গেছে। বলছে না না মহারাজ, কোনো কথা বলার সময় না, আগে আগে গঙ্গা জলে ছুঁয়ে দিন সত্য করুন তো মহারাজ, যে আমি যা চাইবো আপনি তাই দেবেন। বলছে গঙ্গা জল ছোঁয়ার কি আছে, তুমি বলো তোমার কি চাই। বলছে না 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 না, আমি এত কিছু জানি না, আগে গঙ্গা জলে ছুঁয়ে দিন সত্য করুন যে আমি যা চাইবো আপনি তাই দেবেন। নিজের রাজধানীতে গঙ্গা জল ছুঁয়ে মহারাজ দশরথ দিন সত্য করে দিয়েছে। মহারাজ, আমি চাই ওই রামচন্দ্র কাল সকালে অযোধ্যার সিংহাসনে বসবে না, কাল সকালে বসবে আমার ছেলে ভরত। আর ওই রামচন্দ্র চলে যাবে 14 বছরের জন্য বনবাসে। যেই না এই কথা শুনেছে মা, মহারাজ দশরথ স্বামী হয়ে স্ত্রীর চরণ তলে করজোড় করে পড়ে বলছে, না বলো না। রামকে বড় ভালো ফেরানো যায় না মা। চতুর্দিকে নিরাশার অন্ধকার ছেড়ে গেল। যে আনন্দের ফোয়ারা উঠেছিল অযোধ্যায়, যে কাল সকালে অযোধ্যার সিংহাসনে রামচন্দ্র বসবে না, সবাই জানতে পারলে যে 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছে রামচন্দ্র। সঙ্গে যাচ্ছেন স্ত্রী সীতা, ভাই লক্ষ্মণ। শেষবারের মতো বাবার সঙ্গে দেখা করতে এসেছে। বাবাকে বলছে, বাবা বাবা, ফিরে তাকাতে পারছে না। মহারাজ দশরথ রামের দিকে নয়নে নয়ন মিলিয়ে
কথা ছিল বাবা, আজ আমার জন্য তুই চলে যাচ্ছিস 14 বছরের জন্য বনবাস। তবে আমার একখানি কথা রাখবি বাবা, ওই বনের মধ্যে যখন যাবি, যখন বনবাসের দিন কাটাবি, যখন শুনবি যে তোর পিতার বেঁচে নাই, তোর পিতা মারা গেছে, তখন এক কাজ করবি বাবা, আমার অনুরোধ তোর কাছে বাবা, তুই এক কাজ করবি না, তুই পিণ্ড দিয়ে Be